আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু রবিলস ইংলিশ। এক ক্লাসে আমরা ন্যারেশন শিখব। এই টপিকে একটা ক্লাস ভালোভাবে দেখলে আমরা ন্যারেশন শিখতে পারবো বিস্তারিতভাবে। আমরা কোনো শর্টকাট ওয়ে না গিয়ে একদম পুরোপুরিভাবে গ্রামারলি রুলস এর মাধ্যমে কিভাবে ন্যারেশন করা যায় সেটা শিখব, যাতে করে জটিল ও কঠিন কোনো ন্যারেশন আসলেও যাতে আমরা সমাধান করতে পারি। তাই এই ক্লাসের পুরোটা সময় খুব মনোযোগ সহকারে খাতা কলম হাতে নিয়ে দেখতে হবে। ন্যারেশন কথা বলতে গেলে ন্যারেশন অর্থ উক্তি। আমরা জানি ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন কাকে বলে? বক্তার উক্তি বক্তা নিজে হুবহু প্রকাশ করলে তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। উদাহরণ হিসেবে যদি বলি, রানা সেড টু সীমা ইউ আর এ স্মল গার্ল। রানা সীমাকে বলল তুমি খুব ছোট মেয়ে। এটা সরাসরি কথা। এই বাক্যটাতে রানা নিজেই কথা বলছে এবং এই জন্যই এটাকে ডিরেক্ট স্পিচ বলা হয়। এবার দেখেন, ন্যারেশন বক্তার কথা যখন সরাসরি উদ্ধৃত, ইনডাইরেক্ট ন্যারেশন যেটাকে বলে আর কি, যে বক্তা সরাসরি যদি উদ্ধৃত না হয়ে যখন পরোক্ষভাবে উদ্ধৃত হয় তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। অর্থাৎ বক্তার কথা সরাসরি হবে না। যেমন হি টুল মি দ্যাট আই ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সে আমাকে বলল যে আমি ছিলাম একজন মেধাবী ছাত্রী। তাহলে এটা কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন পারার জন্য বেশ কিছু শর্ত সমূহ আমরা দেখব। এই শর্তগুলো যদি আমরা জানতে পারি তাহলে ন্যারেশন পারা আমার জন্য খুব বেশি সহজ হবে। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার শর্ত সমূহ কি কি শর্ত তোমাকে জানতেই হবে, সেটা আগে প্রথমে আমরা শিখব। দেখেন, এখানে রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ সম্পর্কে ধারণা। এই ধারণাটা আমরা এখানে বিস্তারিত দিয়েছি। রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ সম্পর্কে ধারণা। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, এই হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার এক্সাম্পল আমরা দেখে এটা উদাহরণটা আরো সুন্দর করে দিব। এই বাক্যতে দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে যে the teacher said to the student, what is your future plan? এখানে এই অংশটা আমরা আন্ডারলাইন করি, এটা একটা পার্ট। এখানে এই অংশটা এটা হচ্ছে আরেকটা পার্ট। দুইটা পার্ট এখানে টোটাল। আচ্ছা, এটা আমরা আরেকটা কালার করি। তাহলে এই যে দুইটা পার্টের দুইটা নাম। আমরা নিশ্চয়ই জানি যে স্পিচ মানে হচ্ছে কথা। স্পিচ মানে হচ্ছে কি, এটা ইকুয়াল যদি বলি তাহলে হয়ে যাবে, এটা মানে হচ্ছে কথা। কথা মানে কোন একটা বক্তব্য বা কথা। তাহলে এই বাক্যটাতে কথা কোনটুকু? দেখেন, দ্য টিচার সে টু দ্য স্টুডেন্ট। শিক্ষক স্টুডেন্টকে বলল। কি বলল এটা কিন্তু এখানে দেওয়া নেই। যেটা বলছে সেটা হচ্ছে এই পাশে, যে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তাহলে এইটা কিন্তু এটাকে আমরা স্পিচ বলতে পারি। তার মানে এটা কি? এটা হচ্ছে কথা বা স্পিচ। তাহলে এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব এটা চেনার একটা মারাত্মক উপায় আছে, সেটা হচ্ছে সেইট। এটা কিন্তু এখানে ভার্ব, সেইটটাই এখানে ভার্ব। তার মানে মনে রাখবো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। সরি, এখানে হয়ে যাবে রিপোর্টিং ভার্ব। তাহলে একটা অংশের নাম রিপোর্টিং ভার্ব আর একটা অংশের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা প্রত্যেকটা ন্যারেশন করার সময় এই এক নম্বর যে আমাদের চেনার উপায়, এটা কিন্তু আমরা বিস্তারিত আমরা জানলাম এবং এটা আমাদের বুঝতে হবে রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা। আমরা স্পিচ মানে কথা, তার মানে কথার অংশটা রিপোর্টেড স্পিচ। ভার্ব মানে যেখানে ভার্ব আছে ভার্বের অংশটাকে আমরা ভার্ব বলবো। 2 নম্বর, পার্সন পরিবর্তন সম্পর্কে জানা। পার্সন টোটাল 3 প্রকার, আমরা সবাই নিশ্চয়ই জানি। পার্সন টোটাল 5 প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন কি কি? আমরা যদি বলি আই মি মাই উই আস আওয়ার, এই 6টা টোটাল ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন যদি বলি, অবশ্যই যাদের এখনো জানা নাই তারা নোট করে নিবে। সেকেন্ড পার্সন যদি বলি তাহলে আমরা সেকেন্ড পার্সন হচ্ছে ইউ আর ইউরই ধরে নিই, এই দুইটা জানলেই আমাদের হয়ে যাবে। আর থার্ড পার্সন কি কি? থার্ড পার্সন কিন্তু বাকি দুনিয়াতে সব, এগুলো বাদ দিয়ে সবকিছু। তাহলে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন দুইটা বাদ দিয়ে বাকি দুনিয়াতে যা আছে সব হচ্ছে থার্ড পার্সন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো হি, আমরা সি দিতে পারি, হি, সি, ইট, তারপরে দে দিতে পারি, তারপরে ইটস,
দিতে পারি। তারপরে নামের সাথে আমরা কি দিতে পারি, কোন একটা নামের সাথে আমরা অ্যাপোস্ট্রফি এইচ দিতে, যে কোনো নামটাকে আমরা বলতে পারি, যেমন আতিক, আসলাম, এগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে এবার পার্সনটা কি আমরা কি করব, পরিবর্তনটা কিভাবে করব? ফার্স্ট পারসন যদি থাকে, মানে যে আই দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, ফার্স্ট পারসন গুলো যদি থাকে তাহলে এটা রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টকে অনুসরণ করবে। রিপোর্টিং ভার্বের কিসে অনুসরণ করবে? সাবজেক্টকে। যেমন এটাতে আমি দিচ্ছি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, কারণ এটা বক্তব্য। এখন দেখেন, এইখানে যদি ফার্স্ট পারসন থাকে, মানে এই যে আইটা, এটা কি, এটা অবশ্যই ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন যদি থাকে তাহলে আমরা কি করব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, আর এখানে অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে মি। তাই ফার্স্ট পারসন থাকলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করব। সাবজেক্ট যেহেতু হি, তাই আমরা এখানে যখন এটা পরিবর্তন করব, যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই পরিবর্তন করার সময় হি, সেড টুর পরিবর্তে কিন্তু টোল্ড। অবজেক্ট কি আছে, অবজেক্ট মি। ইনভার্টার কমার পরিবর্তে দ্যাট। আর আই, এইখানে যেটা আমি মূল ফোকাসটা যেটা বোঝানোর জন্য এটা দিয়েছি, তাহলে এটা একটু আমি বড় করে আর একটু ভালো করে বুঝাচ্ছি, যে এখানে আইটা যেহেতু আই ফার্স্ট পারসন, তার মানে এখানে হি কে অনুসরণ করে। ওকে, এই জন্য এখানে আয়ের জায়গায় হয়ে গেছে হি। তাহলে আমরা বুঝলাম কি, ফার্স্ট পারসন যদি থাকে রিপোর্টিং ভার্বে, এটা সাবজেক্টকে অনুসরণ করে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করে। এবার আসছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে কাকে অনুসরণ করে? সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করে, রাইট। এবার দেখি আমরা সেকেন্ড পারসনটা দেখি ভালো করে। আচ্ছা, এটা আমি একটু আলাদা করে নিই, তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে। এবার আসি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের পরিবর্তনটা একটু ভালো করে দেখি আমরা। দেখেন, সেকেন্ড পারসন যদি আসে, তাহলে এখানে সেড টু, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্ট। ইউ যেহেতু সেকেন্ড পারসন, তাই এই ইউটা রিপোর্টিং ভার্বের এই অবজেক্টকে অনুসরণ করে, রাইট। রিপোর্টিং ভাবে অবজেক্টকে অনুসরণ করবে। তাহলে আমরা এই পাশে যা আছে তাই পরিবর্তন করলে, ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট। এখানে ইউটা কাকে অনুসরণ করছে? অবজেক্টকে। কিন্তু ইউটা কিন্তু এখানে সাবজেক্ট ফর্মে আছে, রাইট। ইউটা কি ফর্মে আছে? সাবজেক্ট ফর্মে। এই জন্য যেহেতু এটা মি কে অনুসরণ করছে, মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। ওকে, মি এর সাবজেক্ট ফর্ম কি? আই। এই পরিবর্তনগুলো আমি একটু পরে দেখাবো। আই, বাকি যা আছে আমরা এভাবে টেন্সের পরিবর্তন করে ফেলছি। আর থার্ড পারসন যদি থাকে তাহলে কি হবে? কাউকে অনুসরণ করে না, মানে থার্ড পারসন যদি থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে বলছি, হালিম said to me he has a pen, তাহলে হালিম, এটা কি হবে? এখানে হালিমই হবে। হালিম told me that, এই যে হি আছে এখানেও, আমরা এখানেও হি বসাই দিচ্ছি। আর টেন্সের পরিবর্তন তো করতেই হবে, টেন্সের পরিবর্তন যা আছে আমরা তাই করে ফেলছি। তাহলে এইভাবে আমরা কিন্তু পরিবর্তনগুলো করতে পারি। এইবার 3 নম্বর আমাদের পার্সোনাল পরিবর্তন। তাহলে আমি যদি সামারি বলি, ফার্স্ট পারসন থাকলে একটা সামারি যদি আমি লিখি এখানে, যে ফার্স্ট পারসন যদি থাকে তাহলে কাকে অনুসরণ করবে? সামারিটা আমি একটু তোমাদের লিখে দিচ্ছি। সামারি যদি বলি, তাহলে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে, সরি, সেকেন্ড পারসন থাকলে কাকে? অবজেক্টকে। আর থার্ড পারসন থাকলে কাউকে অনুসরণ করবে না, কাউকেই অনুসরণ করবে না। এটা তুমি লিখে নিতে পারো। ওকে, নোট করে নাও, সাথে সাথে নোট করে নাও। এবার আসি আমরা 3 নম্বর যে আমাদের শর্ত ছিল, তাহলে আমরা দুইটা শর্ত অলরেডি শেষ করলাম। এবার আমাদের 3 নম্বর শর্ত, পার্সন পরিবর্তন সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা 3 নম্বর শর্ত আমরা শিখব। সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, তিনটে ফর্ম একদম জাস্ট মুখস্থ করে নাও। দেখো এখানে সাবজেক্টিভ, অবজেক্টিভ আর পসেসিভ। আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, মাই। জাস্ট এইভাবে মুখস্থ করো, আই মি মাই, মাই। উই আস আওয়ার কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। অনেকের মুখস্থ আছে হয়তো, তারপরে তোমরা পড়ে নেবে। সেকেন্ড পারসন ইউ, ইউর। ইউ। থার্ড পারসন হি, হিম, হিস। এখানে কিন্তু অনেকের ভুল হয়, হিমের জায়গায় হিস আছে, হিসের জায়গায় হিম আছে। এটা একটু ভালো করে মুখস্থ করবা। সি, হার, দে, দেম, দেয়ার, ইটস। কোন নাম যদি থাকে তার নামের শেষে অবজেক্টও ওই নামই হবে, কিন্তু প্রসেস করার সময় খালি অ্যাপোস্ট্রফি এসব ভালো করে খেয়াল করতে হবে। তার মানে এখানে আতিক আছে, কিন্তু অন্য নাম যদি আমি দিই, যেমন যদি দিই আমি সালাম দিলাম, সালাম
সালাম, আর এইখানেও হয়ে যাবে অবজেক্ট হিসেবে কি হবে বলেন তো সবাই, কি হবে? অবজেক্ট হিসেবে সালাম, রাইট, সালাম, কিন্তু প্রসেস হিসাবে কিন্তু সালাম অ্যাপোস্ট্রফি এস। ওকে, আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে আমার বেসিক যে ধারণা, বেসিক আমরা শিখব। তারপরে এখন দেখেন, এবার আমাদের তিনটা শর্ত অলরেডি শেষ। সাবজেক্ট অবজেক্ট প্রসেসের তিনটা ফর্ম আমরা মুখস্থ করা আমাদের শেষ। এবার টেন্স পরিবর্তন করা সম্পর্কে আমাদের জানতে হবে। এবার টেন্স পরিবর্তনটা আমি একদম শর্টকাট হয়ে টেন্স পরিবর্তন কিভাবে করব এটা আমরা দেখব। টেন্স পরিবর্তন করার এই পার্টটা আমরা ভালো করে দেখব। সর্বপ্রথম আমরা এই পার্টটাই দেখব। আচ্ছা, এটা আমরা নিচে দিয়ে দিই, বুঝতে আমাদের সুবিধা হবে। আচ্ছা দেখেন, এবার টেন্সের এই পরিবর্তনটা করতে গেলে আমরা কিভাবে করব? শর্টকাট ওয়ে, V1 যদি থাকে ভার্বে তাহলে V2 করব। অর্থাৎ এখানে যদি আমি একটু ব্র্যাকেটে লিখে দিই তোমাদের, যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এখানে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। রাইট নাও পাস্ট ইনডিফিনিট টেন্স। V2 যদি থাকে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। কারণ পাস্ট পারফেক্ট টেন্স গঠন কিন্তু আমরা জানি সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। এমিজার থাকলে ওয়াজার, ওয়াজার থাকলে ওয়াজার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে হ্যাড বিন হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। হ্যাভ এস থাকলে হ্যাড, হ্যাড প্লাস V3 থাকলে হ্যাড প্লাস V3। এইটা একটু ভালো করে মনে রাখবা, কোনো চেঞ্জ হবে না। শ্যাল উইল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, তারপরে মাস্ট থাকলে হ্যাড টু। এটাও তোমার মুখস্থ করে ফেলতে হবে ভালো করে। মাইট থাকলে হ্যাজ টু, শুড থাকলে শুড, উড থাকলে উড, কুড থাকলে কুড, মাইট থাকলে মাইট হবে। এখানে আমি আরো কয়েকটা জিনিস তোমাদের একটু নোট করতে বলবো, সেটা হচ্ছে ডু, ডু নট অথবা ডাস নট যদি থাকে তাহলে এটা কি হয়ে যাবে? ডিড নট, ডিড নট। ডু নট অথবা ডাস নট যদি থাকে তাহলে কি হবে? ডিড নট হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে। আবার যদি ডিড নট থাকে, ডিড নট যদি থাকে তাহলে এটা ইনডাইরেক্ট করার সময় হয়ে যাবে হ্যাড নট, রাইট। এইটুকু তোমাদের জাস্ট একদম মুখস্থ করে ফেলতে হবে। এবার আসি আমরা 5 নম্বর শর্তে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো মুখস্থ করা। আচ্ছা, এবার আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো দেখব। অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো অনেকগুলো আছে, আমরা এগুলো খুব ভালোভাবে দেখব। আচ্ছা, একটু জাস্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে কি আছে? ডাইরেক্ট স্পেসে যদি দিস থাকে দ্যাট মুখস্থ করবেন এইভাবে। দিস থাকলে দ্যাট, দিস থাকলে দ্যাট, দেস দোস, দেস দোস, হেয়ার দেয়ার, কাম গো, এগো বিফোর, নাও দেন, হেন্স দেন্স, হাইদার দাইদার, দাস সো, টুডে দ্যাট ডে, টু নাইট দ্যাট নাইট, টুমরো দ্য নেক্সট ডে, দা বা দ্য ফ্লোয়িং ডে, নেক্সট উইক বা মান্থ বা দ্য ফ্লোয়িং উইক বা অথবা মান্থ, লাস্ট ডে, লাস্ট নাইট বা লাস্ট ইয়ারও হতে পারে, লাস্ট উইকও হতে পারে। লাস্ট থাকলেই তুমি দিয়ে দেবে দা প্রিভিয়াস, দা প্রিভিয়াস। লাস্ট থাকলে কি দিবেন? দা প্রিভিয়াস। জাস্ট মুখস্থ করে ফেলতে হবে। নেক্সট থাকলেই তোমাকে মুখস্থ করে রাখতে হবে, নেক্সট থাকলে দা ফ্লোয়িং, এটাও তোমাকে ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে। ওকে, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে, একদম জাস্ট মুখস্থ, কোনো কথা চলবে না। ওকে, তাহলে এই 5টা শর্ত যদি আমরা জানি তাহলে আমাদের জন্য কি হবে? আমাদের জন্য ন্যারেশন করা খুবই সহজ হয়ে যাবে। ন্যারেশন করার জন্য তোমাকে এই 5টা শর্ত অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা 5টা শর্তের মধ্যে কি কি ভাবলাম? প্রথমত আমরা 1 নম্বরে বললাম, যেটা একটু দেখাইনি তোমাদের। প্রথমেই আমরা যেটা শিখছি সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পেস সম্পর্কে ধারণা, পার্সন পরিবর্তন করা, সাবজেক্ট অবজেক্ট প্রসেসের 3টা ফর্ম সম্পর্কে জানা, টেন্স পরিবর্তন সম্পর্কে জানা, আর অ্যাডভার্বের ফ্রেজ সম্পর্কে জানা। ওকে, এই 5টা ফর্ম মুখস্থ থাকলে তুমি প্রাথমিকভাবে ন্যারেশন করার একটা উপযুক্ততা তুমি পাবে। এবার আসি ন্যারেশন আমরা কিভাবে করব। প্রথমে আমরা শিখব সেন্টেন্স ন্যারেশন।